স্বপ্ন। প্রতিটি মানুষ স্বপ্ন দেখে। কিছু মানুষ তা পূরণ করতে দূরে চলে যায়, নিজের বাড়ি থেকে অনেক অনেক দূরে। কিছু মানুষের স্বপ্ন পূরণ হয়, কিন্তু একটা বড় অংশ সাফল্যের চূড়া পর্যন্ত পৌঁছতে পারে না। তারা চেষ্টা করে যায়, বাড়ি ফিরে অন্য কিছু করাকে ব্যর্থতা বা পরাজয় বলে মনে করে। এরা স্বপ্নের সমুদ্রের দিশাহীন নৌকার মতো ঘুরতে থাকে, আর এদের মধ্যে কেউ কেউ ডুবেও যায়। আমি দেখা করতে চাই। কোনো লাভ নেই কাজল। প্লিজ। কাজল, তুমি কেন বুঝছো না? আমাদের রিলেশনশিপটা শেষ, দি এন্ড। আমাকে আর কখনো ফোন করো না। Thank you for calling G Connect. Have a good day, sir. হ্যাঁ কাজল, বল। সোনিয়া, দেখা করতে পারবি? কাজল, আমি এখন অন কলে আছি। সোনিয়া প্লিজ, অল্প সময়ের জন্য। খুব ডিপ্রেস ফিল করছি আমি। কাজল, তুই প্লিজ নিজেরটা হ্যান্ডেল কর। আমি তোকে কতবার বলেছি যে আমার বিয়ে হতে চলেছে। আমি চাই না যে আমার ফিয়ান্সে তোর সাথে দেখা করুক। প্লিজ আধ ঘন্টার জন্য দেখা কর। ও গড কাজল, তুই কি বুঝতে পারিস না সবকিছু তোর মর্জি মতো হতে পারে না। আমি এখন বিজি, আমি ফোনটা রাখছি। প্লিজ চলে যাও, আমাকে একা থাকতে দাও। প্লিজ চলে যাও তুমি এখান থেকে। কি করছো তুমি? ছেড়ে দাও। বাঁচাও! নমস্কার, চেম্বুর পুলিশ স্টেশন, কনস্টেবল গায়কোয়াড় বলছি। স্যার, এখানে কিছু গন্ডগোল হচ্ছে, আপনারা তাড়াতাড়ি আসুন। স্যার, এইদিকে। এটা স্যার, স্যার, আমি ফোন করেছিলাম স্যার। এই সেই বাড়িটা, এখান থেকেই চেঁচামেচির আওয়াজ আসছিল। এই বাড়িটা? হ্যাঁ স্যার। স্যার, কিছু গন্ডগোল মনে হচ্ছে। গায়কোয়াড়, স্যার, এইদিকে। মারা গেছে। তুমি চেনো একে? হ্যাঁ স্যার, এর নাম কাজল। 1 বছর হলো এখানে এসেছে। এর থেকে বেশি কিছু জানি না স্যার, হয়তো প্রতিবেশীরা কিছু জানতে পারে। রানে, অ্যাম্বুলেন্স কল করো আর পুরো ঘরটা তল্লাশি নাও। 24 বছরের এক যুবতী কাজল কোনো একটা ব্যাপারে মনমরা ছিল, বিষণ্ণ ছিল। তার জীবনে একটি ছেলে ছিল যে সম্পর্ক শেষ করে দিয়েছিল, একটি মেয়ে ছিল যে তার সঙ্গে দেখা করতে চাইছিল না,
আর সেই রাতে কেউ ওর সঙ্গে দেখা করতে আসে। তারপর সেই রাতেই পাড়ার এক দোকানদার তার আর্তচিৎকার শুনতে পায় আর পুলিশে খবর দেয়। পুলিশ কাজলের বাড়িতে পৌঁছে তার মৃতদেহ দেখতে পায়। কি সমস্যা ছিল কাজলের? কে ছিল সেই ব্যক্তি যে কাজলকে মৃত্যুর মুখে ঠেলে দিল? না সাহেব, এরকম কিছু জানি না ওর ব্যাপারে। কারুর সাথে তো বেশি কথাবার্তা বলতো না, আর কারুর সাথে কোনো লেনদেনও ছিল না। হ্যাঁ স্যার, আমি শুনে তো ছিলাম কোন একটা বারে কাজ করে, বোধহয় কোনো ডান্সার ছিল। একাই থাকতো? হ্যাঁ সাহেব, 1 বছর ধরে এখানেই ভাড়া আছে। বাড়িওয়ালা কোথায় থাকে? এখানেই চেম্বুরে আর্কে স্টুডিওর কাছে। তোমাদের কারোর কাছে ওর নম্বর আছে? আমার হাজবেন্ড চেনে ওকে, ওনার কাছে নাম্বার থাকতে পারে। স্যার, দরজা ভেতর থেকে বন্ধ ছিল, আর যে ঘরে লাশটা পাওয়া যায় সেই ঘরের জানলা খোলা ছিল। খুনি ওখান দিয়েই পালিয়েছে। হতে পারে স্যার, আমি ফরেন্সিক টিমকে খবর দিয়েছি, ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যেতে পারে। গুড। মেয়েটার ফোনটাও পাওয়া গেছে স্যার। ফোন রেকর্ড জানাও। মৃত্যু স্ট্র্যাঙ্গুলেশনের ফলে হয়েছে। গলা এত নিপুণভাবে টেপা হয়েছে যে উইন্ড পাইপ সঙ্গে সঙ্গে ফেটে গেছে। এই দুটো নখও ভেঙে গেছে। হাতাহাতি তো অবশ্যই হয়েছে, কিন্তু অ্যাটাক যে করেছে সে ফিজিক্যালি খুব স্ট্রং মনে হয়। তার মানে যে অ্যাটাক করেছিল সে কি পুরুষ? সরি, এই পরিস্থিতিতে আমি এটাই বলবো যে অ্যাটাক করেছে সে খুব স্ট্রং। সে ছেলে কি মেয়ে সেটা বলতে পারবো না। স্যার, কাজল শর্মা নাম ছিল ওর, আর এইটা এগ্রিমেন্ট ছিল ওর সঙ্গে 11 মাসের জন্য, এই বাড়ি ভাড়ার ব্যাপারেই। পার্মানেন্ট অ্যাড্রেস জম্মুর। হ্যাঁ স্যার। আর উইটনেস দেখছি মোনা কাপুর, গৌরী চিকলিকার, রচনা গুহ। এরা কারা? এরা সব কাজলের বন্ধু স্যার। যে অর্কেস্ট্রাতে কাজল কাজ করতো সেখানেই এরা 3 জনও কাজ করে স্যার। কিসের অর্কেস্ট্রা? কোনো একটা রেস্টুরেন্ট ছিল স্যার, বার অ্যান্ড রেস্টুরেন্ট। বার অ্যান্ড রেস্টুরেন্ট। স্যার, রানে, মেয়েটা জম্মুর। আমার মনে হয় এবার ওর বাড়ির লোককে খবর দেওয়া উচিত, তার সাথে ওই 3টে মেয়েকে যারা ওর সঙ্গে বারে কাজ করতো। হ্যাঁ স্যার। হ্যালো, মুম্বাইয়ের চেম্বুর পুলিশ স্টেশন থেকে কনস্টেবল বিশ্রাম গায়কোয়াড় বলছি। পুলিশ স্টেশন? কি ব্যাপার স্যার? কাজল শর্মা কি আপনার আত্মীয়? হ্যাঁ, ও তো আমার দিদি। কেন, কি হয়েছে ওর? ও ঠিক আছে তো? সরি, উনি মারা গেছেন। কি? কাল রাতে ওনার লাশ আমরা পেয়েছি। আপনি তাড়াতাড়ি মুম্বাই আসুন, আমার কন্ট্যাক্ট নম্বর লিখে নিন। রাহুল, কি হয়েছে বাবা? কার ফোন ছিল? মুম্বাই থেকে ফোন ছিল। ব্যাপার কি বাবা? কাজল দিদি। কাজল দিদি। কি হয়েছে কাজলের? কি হয়েছে আমার কাজলের? রাহুল, তুই কিছু বলছিস না কেন? বল না। 3 রাত্রি ধরে কাজল কাজে আসেনি, অফ নিয়েছিল। অফ কেন নিয়েছিল? কোনো বিশেষ কারণ? স্যার, ওর কোনো পার্সোনাল টেনশন ছিল। কিসের টেনশন? আমাদের বাড়ির একটা কাস্টমার ছিল, কাজলের সাথে ওর বেশ জমেছিল। ওর নাম কি? ওর কোনো নম্বর আছে আপনাদের কাছে? স্যার, পঙ্কজ নাম ছিল ওর। আর নাম্বার তো জানি না, কিন্তু ও 1 বছর ধরে রোজই আসছিল, আর সবাই জানতো ও কাজলের সঙ্গেই দেখা। बसा है ऐसे पत्थर पे लकीरें जैसे, इससे बचना है मुश्किल, बचना चाहे तो कैसे? दिल दिल में बसा है ऐसे पत्थर में लकीरें जैसे, इससे बचना है मुश्किल, बचना
2010-এর কথা। তখন কাজল আমাদের সঙ্গে থাকতো, আমাদের ফ্ল্যাটে। তারপর 1 বছর আগেও চলে গেল, আমাদেরকে কিছু বলেনি, কিন্তু আমাদের পুরো ডাউট ছিল যে ওর ওই কাস্টমারটার সাথে ফুলটু অ্যাফেয়ার আছে। স্যার, আমাদের মনে হয় ওই চেম্বুরের বাড়িটার জন্য ওই ওকে পয়সা দিয়েছে। কখনো তোমাদের কিছু বলেনি যে ওকে কোথায় থাকে, কি করে? কিছু না? না স্যার, আর আমরা তিনজন ওকে বোবা বলে ডাকতাম, কারণ ওর পার্সোনাল কিছু কখনোই আমাদের সাথে শেয়ার করতো না, কখনোই কিছু বলেনি আমাদেরকে। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা এবার যেতে পারো, যদি দরকার পড়ে ডেকে পাঠাবো। থ্যাংক ইউ স্যার। রানে, এই মেয়েরা বলছিল যে কাজলের কারোর সাথে অ্যাফেয়ার ছিল। আচ্ছা স্যার, এই ফিঙ্গারপ্রিন্টের রিপোর্টটা এসে গেছে, যেটা জালনায় ছিল কোনো পুরুষের। ফোন রেকর্ডস এসছে? যদি ওই লোকটাই হয় যার সাথে কাজলের অ্যাফেয়ার ছিল, তাহলে রেগুলার ফোন আর এসএমএস থাকবে। সেল নাম্বার ট্র্যাকিংয়ে দিয়ে দিয়েছি স্যার, খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। কাজলের বাড়ির লোক কবে আসছে? ওদের খবর দিয়ে দিয়েছি স্যার, কালকের মধ্যে চলে আসবে। হ্যালো, হ্যাঁ বাবা। সোনিয়া মা, কখন থেকে তোর সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, কোথায় ছিলিস তুই? বাবা আমি সো সরি, কিন্তু ফোনটা সাইলেন্টে ছিল তাই তুলতে পারিনি, আর আমি একটু বিজিও ছিলাম। মা তুই জানিস কাজলের কি হয়েছে? আবার কি করলো বাবা কাজল? চেম্বুর পুলিশ স্টেশন থেকে ফোন এসেছিল, ওরা বলছিল যে ওরা কাজলের ডেড বডি পেয়েছে। হোয়াট? বাবা তুমি এটা কি বলছো? মারে, কাল রাতে পুলিশ তোমার বোনের লাশ পেয়েছে। ও মাই গড। সোনিয়া, দেখা করতে পারবি? কাজল, আমি এখন অন কলে আছি। সোনিয়া প্লিজ, অল্প সময়ের জন্য, খুব ডিপ্রেসড ফিল করছি আমি। বাবা, বাবা পুলিশ কি বলছিল? ওনারা এক্স্যাক্টলি কি বললেন? এই বলেছে যে ওরা কাজলের ডেড বডি পেয়েছে। মারে, রাহুল মুম্বাইয়ের টিকিট কাটতে গেছে। বাবা আমি তো বিশ্বাসই করতে পারছি না। সে তো আমাদেরও হচ্ছে না, আর এটা বুঝতে পারছি না যে ওরা তোমায় কন্ট্যাক্ট করেনি কেন। ওরা আমাদের নাম্বার পেল, তোমার নাম্বার পেল না। আই ডোন্ট নো বাবা, আমি জানি না, আমি কিচ্ছু জানি না বাবা। সোনিয়া, তুমি ইমিডিয়েটলি পুলিশ স্টেশন যাও। সোনিয়া মা, আমরা কাল সকালে পৌঁছচ্ছি। হ্যাঁ বাবা। বাবা, মা ঠিক আছে তো? খুন হওয়া কাজলের জীবনে একজন প্রেমিক ছিল, এক বোনও ছিল যার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল না। জম্মুতে কাজলের বাবা মা তার মৃত্যুর খবর পেয়ে সাংঘাতিকভাবে ভেঙে পড়েছিলেন, কিন্তু তারা এটা জেনেও অবাক হয়েছিলেন যে কাজলের দিদি সোনিয়া তার মৃত্যুর খবর জানতই না। কাজলের বাবা মা এটা ভাবতেই পারেননি যে দুই বোনের মধ্যে এতটা দূরত্ব ছিল। কি কারণ ছিল এই মনোমালিন্যের? এর মধ্যেই পুলিশ কাজলের ফোন রেকর্ডস থেকে সেই লোকটার নাম্বার পেল যার সঙ্গে সম্ভবত কাজলের প্রেম ছিল। স্যার, এই নাম্বার 44455666, এই নাম্বারটা বারবার দেখা যাচ্ছে। কাল সন্ধ্যাবেলাও কাজল এই নাম্বারে ফোন করেছিল। নাম্বারের ইউজারকেও পাওয়া গেছে। ওর বয়ফ্রেন্ডের? না স্যার, ওর বর্দি সোনিয়ার নাম্বার। বিপিওতে কাজ করে, থানেতে থাকে, একা। রানে, কি অদ্ভুত ব্যাপার যে বড় বোন এত কাছে থাকা সত্ত্বেও এখানে একাই থাকতো, আর ওর বাড়ি ভাড়ার এগ্রিমেন্টে ওর বড় বোন সোনিয়ার কোনো সই নেই। ওর বর্দি সোনিয়া দুপুরবেলা আসছে স্যার। রানে, এই যে নম্বরটা 555446, এটাকে ফলো করো। স্যার, এটা পঙ্কজের নাম্বার, যার সম্পর্কে ওই 3টে মেয়ে বলছিল। আমি দেখা করতে চাই। কাজল, তুমি কেন বুঝছো না? আমাকে আর কখনো ফোন করো না। ডায়াল করো। হ্যাঁ স্যার। হ্যালো, চেম্বুর পুলিশ স্টেশন থেকে বলছি। আপনার নাম? আগে আমার নাম পঙ্কজ কারকেল। বলুন কি ব্যাপার? কাজল শর্মা আপনার বন্ধু? বিশেষ বন্ধুত্ব? হ্যাঁ, মানে আমি ওকে চিনি। কাল সন্ধ্যাবেলা কথা হয়েছিল ওর সাথে? স্যার, ও আমাকে ফোন করেছিল। আপনি বলুন না প্লিজ, কি হয়েছে? এই মুহূর্তে আপনি কোথায়? আগে আমি পুনাতে রয়েছি। আসলে আমি পুনারই ছেলে, আর এখানেই থাকি। আপনাকে মুম্বাইতে আসতে হবে, দরকার আছে একটু। স্যার, মনে হচ্ছে এই ছেলেটাই সেই। পুনে পুলিশকে ইনফর্ম করো, ওখানেই ধরো। ওখানে গিয়েই আলাপ পরিচয় করা যাবে।
আমি দেখা করতে চাই। কোনো লাভ নেই কাজল। প্লিজ। কাজল তুমি বুঝছো না কেন? আমাদের রিলেশনশিপটা শেষ, দি এন্ড। এরপরে কখনো আমায় ফোন করো না কাজল। বাবা, আজ সন্ধ্যের ফ্লাইটের টিকিট পেয়ে গেছি। রাহুল, তুমি তো বারবার মুম্বাই আসা যাওয়া করতে। তোমার কাজল আর সোনিয়া দুজনের সঙ্গে দেখা হতো, কিন্তু তুমি এটা তো কখনো বলনি যে ওরা আলাদা থাকে। এখন তো মরে গেছে তোমার কাজল দিদি, এখন কি করছো? আমার আর সোনিয়া দিদির কখনো সাহসী হয়নি তোমাদের বলার যে কাজল দিদি কি কাজ করে। কি কাজ করতো কাজল? বল না। মা, ও একটা বারের ডান্সার ছিল। কাজল, এভাবে আয়নার সামনে তেরা বেঁকা মুখ করলি না, তুই জম্মুর কাজল থেকে সুপারস্টার কাজল হয়ে যাবি না। সোনিয়া, কাজল তো আমার আইডল, কিন্তু তুই দেখে নিস আমি আমার নিজের আইডেন্টিটি বানাবো। একদিন এত বড় অ্যাক্ট্রেস হয়ে যাব না যে প্রত্যেকে আমাদের এই জম্মুকে টপ স্টার কাজল শর্মার শহর বলে ডাকবে। দেখে নিস। প্রশ্নই ওঠে না কাজল। কিন্তু বাবা, আমার কনফিডেন্স আছে, ট্যালেন্ট আছে, আমি একটা ভালো ব্রেক নিশ্চয়ই পাবো। দেখ কাজল, তুই সোনিয়া আর রাহুলের মতন পড়াশোনায় মন দিতে পারছিস না। আর মা, এই ফিল্ম লাইন, অ্যাক্টিং ব্যাক্টিং আমাদের মতো লোকের জন্য নয়। আমাদের মতো লোকেদের জন্য নয় মানে? তুমি ফিল্ম ইন্ডাস্ট্রিকে এত খারাপ কেন মনে করো? মা, ভালো ভালো মানুষ সেখানেও রয়েছেন, আমার তোমার মতো ডিসেন্ট লোকজন। মা কাজল, তর্ক করো না। শোন, আমরা মধ্যবিত্ত লোক, আর তাও আবার জম্মুর। আমরা তোমায় এটা বলছি না তো যে বিয়ে করে বাড়ি বসে থাকো। আমরা তোমায় পড়াশোনা করাচ্ছি যাতে তুমি কোনো জব করো, সরকারি বেসরকারি যে কোনো জব করো, যাতে কাল তুমি তোমার হবু স্বামীকে সাহায্য করতে পারো। আর যে বাড়িতে যাবে সে বাড়িতে তোমার সম্মান বাড়বে। বাবা, যখনই কোনো অ্যাক্টর তার বাড়ির লোককে বলেছে যে সে অ্যাক্টর হতে চায়, তখন বেশিরভাগ ক্ষেত্রে বাড়ির লোকজন অপোজই করেছে। কিন্তু যখন সে সাকসেসফুল হয়ে যায়, সাফল্যের মুখ দেখে, তখন সবকিছু বদলে যায়। কাজল মুম্বাই ট্যালেন্টেড লোকেদেরও কাঁদিয়ে দেয়। তোর মতো কত মেয়ে আছে জানিস যারা রোজ রোজ ওখানে হিরোইন হতে যায়? মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি কটা হিরোইন আছে বল? হয়তো 1 ডজন। তার মধ্যে অর্ধেক হিরোইনই বড় বড় ফিল্মি ফ্যামিলি থেকে বিলং করে। তা না হলে মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, মিস ইয়ে, মিস ও। তুই রিয়েলিটিটা জানিস না। সোনিয়া, আমি শুধু একটাই রিয়েলিটি জানি, আর সেটা হলো এই যে আমি জন্মেছি বড় পর্দায় নিজের ট্যালেন্ট দেখানোর জন্য। তোমরা আমার ফ্যামিলির লোক হয়ে আমার উইল পাওয়ারটা বোঝার চেষ্টা করো না কেন? আমি প্রুফ করতে পারি, আমি করে দেখাবো। প্লিজ বাবা, যেতে দাও না প্লিজ। মা, আমি আমার কথা বলে দিয়েছি। দেখো দিদি, অ্যাক্টিং করার যদি এত ইচ্ছা থাকে তাহলে জম্মুতেই কোনো টিভি সিরিয়াল অ্যাক্টিং করো, সেটাই বেস্ট হবে। আমি বলিউডে কাজ করতে চাই, এই সমস্ত সিরিয়াল টিরিয়ালে নয়। হ্যাঁ, আর বাবা প্লিজ আমাকে যেতে দাও না তুমি। আমি তোমায় শেষবারের মতো বলছি, একদম না। এটা ফেয়ার নয় বাবা। সোনিয়া যেটা পড়তে চায় ও পড়তে পারে, রাহুলের ক্ষেত্রেও সেম টু সেম। কিন্তু আমার যখন কিছু করার থাকে তোমরা সবাই উঠে পড়ে লেকচার দিতে শুরু করো আমায়। আমি যেটা করতে চাই সেটা কেন করতে পারবো না? কেননা কাজল, এই দুজনের মতো তুমি লেখাপড়া করতে চাও না। তুমি তো নিজের ভাগ্য নিজের হাতে লিখতে চাও, তাই আমরা সেটা অ্যালাউ করতে পারি না। ঠিক আছে, করো না অ্যালাউ। আমি অ্যালাউ করছি। আমি নিজে নিজেই চলে যাব মুম্বাই, আমার কারোর পারমিশনের দরকার নেই। আরে এই পাগলের মতো কথা বলিস না। ভয় দেখিও না, মা বাপকে ভয় দেখানো ভালো কথা নয়। বাবা, আমি শুধু তোমার সাপোর্ট চাইছি। বাবা, আমি লাইফে কিছু হতে চাই, কিছু করে দেখাতে চাই। একটাই তো লাইফ বাবা, আর সেটাও এতটাই ছোট। প্লিজ মেনে নাও না, প্লিজ হ্যাঁ বলে দাও, প্লিজ বাবা, প্লিজ।
ইন্ডাস্ট্রিতে হতে চেয়েছিল, বলিউড স্টার, ট্রান্সপারেন্ট ডান্সার হয়ে রয়ে গেল আমার মেয়েটা। এসব কি করে হলো রাহুল? বাবা আমিও এটা আগের বছরই জানতে পেরেছি। তখন সোনিয়া দিদির একটা বয়ফ্রেন্ডও ছিল। সোনিয়ার বয়ফ্রেন্ড? কি হয়েছে সোনিয়া? আরে কি হয়েছে সেটা বলোই না আমাকে। রাকেশ, আমার একটা বোন ছিল কাজল, ওর আজ মার্ডার হয়েছে, ও আর নেই। ও গড, কেমন করে হলো সব? আমি তোমাকে ওর ব্যাপারে কিচ্ছু বলিনি। সোনিয়া দিদি, এটা কিরম কথা? তুমি রাকেশকে কাজলের ব্যাপারে কেন বলছো না? কারণ রেপুটেশন রাহুল, এটাই সব কিছু। আমি ওখানে একটা ডিসেন্ট জব করি, রাকেশ টিম লিডার, ভালো স্যালারি পায়, লোক ওখানে আমাকে রেসপেক্ট করে। তো দিদি কাজল দি এমন কি করেছে যেটা রেসপেক্টেবল নয়, যার জন্য তুমি তোমার বন্ধুদের সঙ্গে ওকে দেখা করাতে চাইছো না? তুই কি সত্যি জানিস না রাহুল যে তোর কাজল দি ঠিক কি করে? আমি জানি না, তাই তো তোমাকে জিজ্ঞেস করছি, তাই না? তোর কাজল দি একটা বার ডান্সার। কি কি হলো, হয়ে গেল তো কথা বন্ধ? কোনো অ্যাক্টিং ফ্যাক্টিং করে না তোর কাজল দি, না কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করছে, একটা চিপ বারে চিপ চিপ লোকের সামনে ডান্স করে, আর জানি না কি কি। ছি সোনিয়া দি, তুমি এরকম যা কিছু বলো না প্লিজ। রাহুল, তোর ছি বলার জন্য ব্যাপারটা তোর মিথ্যা হয়ে যাবে না। যদি একবার ওর বন্ধুদের সাথে দেখা করিস তাহলে সব বুঝতে পারবি। এবার বল যে আমি কি করে রাকেশকে বলবো কাজল কি করে, কি ভাবেও আমার ব্যাপারে, আমাদের ফ্যামিলির ব্যাপারে। হ্যাঁ, রাহুল, চল, ভালোই হলো রাহুল যে তুই জেনে গেলি যে আমি কি করি। দিদি তুমি তো এখানে অ্যাক্ট্রেস হতে এসেছিলে। হ্যাঁ রাহুল, আর আমার জীবনটাই একটা ড্রামা হয়ে রয়ে গেল। যাক, বাদ দে, পরে কখনো বলবো। পরে বলবে মানে? দিদি মা বাবা যখন জানতে পারবে তোমার এই কাজটার ব্যাপারে তখন ওরা কি ভাববে? কখনো ভেবেছো তুমি? রাহুল, বাবা মা তখন জানতে পারবে যখন তুই বা সোনিয়া তাদের কিছু বলবি। আর যদি এটা হয় না রাহুল, আমি কখন ওদের চোখের দিকেও তাকাতে পারবো না। দিদি তুমি আমার সঙ্গে বাড়ি ফিরে চলো প্লিজ। দিদি ছাড়ো এসব আর চলো আমার সঙ্গে। ছেড়ে দিচ্ছি রাহুল, এই সব কিছু ছেড়ে দেবো আর বাড়িতেও ফিরে যাব। তবে কিছু ব্যাপার সেটেল করতে হবে আর তারপর আমি আবার জম্মু ফিরে যাব। বাড়ি ফিরে গিয়ে নতুন কিছু করার চেষ্টা করব। সত্যি দিদি, আমি গত 2 বছর ধরে মুম্বাই আসছি, তুমি আমাকে এই ব্যাপারে কেন বলোনি কিচ্ছু? কেন দিদি? কারণ রাহুল, আমি তখন বাড়ি ফিরে যেতে চাইতাম না। ভেবেছিলাম আমি বাড়ি ফিরে গেলে সবাই আমায় নিয়ে ঠাট্টা করবে, আমায় নিয়ে হাসবে, আর আমারও এটাই মনে হবে যে আমি লাইফে হেরে গেছি, একদম ফেল করে গেছি। কিন্তু রাহুল, এখানকার অবস্থা এতটা খারাপ নয়। আমি বেশ ভালোই রোজগার করি, সব ঠিকঠাকই চলছে। ইনফ্যাক্ট আমার একটা স্টেডি বয়ফ্রেন্ডও আছে রাহুল, ও খুব সিরিয়াস আমার ব্যাপারে। সে কে দিদি? পঙ্কজ নামর, পঙ্কজ গার্গল। পুনেতে থাকে ও, বেশ ভালো একটা ব্যবসাও করে, আর ও আমায় খুব ভালো রাখবে রাহুল, সত্যি।
ওকে স্যার, পঙ্কজের ফোনের টাওয়ার লোকেশন খুব তাড়াতাড়ি আমরা ট্র্যাক করব। তারপর পঙ্কজ আমাদের হাতে আসবে। গুড জব রানে। স্যার, এর নামই পঙ্কজ। স্যার, এর নামই পঙ্কজ। স্যার, আমি আমার বাবার বিজনেস ম্যানেজ করি। কিসের বিজনেস তোমাদের? আমরা কাপড় ম্যানুফ্যাকচার করি স্যার। মুম্বাইতে আমাদের অনেক ক্লায়েন্টস রয়েছে, তাই আমি প্রায়ই মুম্বাইতে আসা যাওয়া করি। যতবার মুম্বাই আসতে ততবারই শ্রীনাথ বারে যেতে, যেখানে কাজল ডান্স করতো। আই মিন কাজল শর্মা। ইয়েস স্যার, আমি ওখানে যেতাম। আর ওখানেই কাজলের সাথে প্রথমবার দেখা হয়। খুব ভালো বন্ধুত্ব ছিল আমার সঙ্গে কাজলের স্যার। কতটা ভালো বন্ধুত্ব? ভালোবাসা, ভীষণ ভীষণ ভালোবাসতাম আমি কাজলকে স্যার। বারে আমি ওকে মন দিয়ে ফেলি স্যার। ও রেসপন্স করতো। আমরা তারপর বাড়ির বাইরে দেখা করতাম। বাড়ি গিয়ে প্রত্যেকেই বলে আই লাভ ইউ, আই লাভ ইউ। 3টে ড্রিঙ্ক খাওয়ার পর না এই 3টে শব্দ খুব সহজেই বলে সবাই, কিন্তু লাভ ব্যাপারটা কি কেউ জানে না। কিন্তু আমি এতটুকু জানি কাজল, আমি আমাদের ভালোবাসাকে আরো এগিয়ে নিয়ে যাব। মানে অন্য কোনো বড় হোটেলের রুমে? কাজল, তোমাকে কি করে বোঝাবো? আমি তোমার সঙ্গে। হ্যাঁ পঙ্কজ, আমি শুনছি। কাজল, আমি চাই যে আমরা দুজন একসাথে থাকি। তোমার বিয়ের পরেও? ওফো কাজল, তুমি আমাকে কতটা কম বোঝো। পঙ্কজ, পুরুষদের বোঝার কিছুই থাকে না। তুমি তো আমায় অন্য পুরুষদের থেকে আলাদাই ভাবো, সেজন্যই তো তুমি আমার সঙ্গে এখানে এসেছো, তাই না? বলো, সত্যি না মিথ্যে? তুই ওর সঙ্গে ফুর্তি করলি, তারপর মন ভরে গেলে তুই ভাবলি এবারও হয়তো বিয়ের কথা বলবে, তাই ওকে একবারে শেষ করে দিলি, মেরে ফেললি ওকে। না স্যার, আমি ওকে মারিনি। আমি মারিনি ওকে। আমি তোকে ভালোবাসতাম স্যার, সিরিয়াস ছিলাম ওর ব্যাপারে। একটা সময় অবধি তো ছিলাম। কোন সময় পর্যন্ত? তারপর কি হলো? পঙ্কজ, আমি আজকেই ছেড়ে দেবো এই ডান্সিং লাইন, কিন্তু তোমাকে ছাড়াই মুম্বাইতে আমি কি করব? আরাম করবে, আনন্দ করবে। আমি তোমার জন্য এখানে একটা ফ্ল্যাট কিনবো, আমরা দুজন স্বামী স্ত্রীর মতোই থাকবো। স্বামী স্ত্রীর মতো? বোঝার চেষ্টা করো কাজল, আমি তোমাকে পুনা নিয়ে যেতে পারবো না। কিন্তু পঙ্কজ, আমি তোমার স্ত্রী হতে চাই, আমি তোমার বাড়ির বউ হতে চাই। আমার ওই সব কিছু চাই যা একটা মেয়ের স্বপ্ন। পরিবার, ভালোবাসা, সম্মান। আমি কারোর থেকে কম নই পঙ্কজ। দেখো কাজল, তোমাকে এই ব্যাপারটা বুঝতে হবে। আমি তোমাকে আমার বাবা মার সামনে নিয়ে যেতে পারবো না কাজল। আমরা দুজন অফিসিয়ালি স্বামী স্ত্রী হতে পারবো না কাজল। স্যার, কাজল একটা বার ডান্সার ছিল, আর আমি একটা ভদ্র ফ্যামিলির একমাত্র সন্তান। ভালো পরিবারের মানুষকে ভালো হতেও হয়, কিন্তু তুই ভালো নয় পঙ্কজ। বিয়ের কথা হয়তো দিসনি, কিন্তু আশা জাগিয়েছিলি, মেয়েটার মন চিতে নিলি, আর তারপর ব্যাস অস্বীকার করলি। আমি ভেবেচিন্তে ভালোবাসিনি স্যার, ব্যাস হয়ে গেছিল। আমিও সবসময় এই টেনশনেই থাকতাম স্যার, যে আমাদের কি হবে। আমি এটা খুব ভালো করে জানতাম স্যার, যে আমার বাবা মা একটা বার ডান্সারকে কখনো মেনে নেবে না। আর তারপর একদিন কাজল সবকিছু নিজেই শেষ করে দিল। আচ্ছা, কিন্তু পঙ্কজ তো কখনোই তোমার ব্যাপারে কোনো কথা বলেনি, কি গো? হ্যাঁ, আমি জানি আন্টি,
আর আমিও এটা ওকে বলিনি যে আমি আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি এখানে। ও যখন বাড়িতে থাকতো তুমি তখন এলে ভালো হতো। সেটা তো কখনোই সম্ভব হতো না। আপনাদের সঙ্গে দেখা করতে ও আমাকে এখানে কখনোই নিয়ে আসতো না। এই জন্য আমি একলাই চলে এলাম। তুমি নিজেই নিজের বিয়ের কথা বলতে এসেছো? তোমার মা বাবা কোথায়? কোথায় থাকেন ওনারা? কি করেন? আর তুমি কি করো? আমার ফ্যামিলি জম্মুতে থাকে। 7 বছর আগে আমি জম্মু ছেড়ে মুম্বাইতে এসেছিলাম। দেখুন, আমি আপনাদের কাছ থেকে কিচ্ছু লুকোতে চাই না। আসলে আমি একটা বাড়ি কাজ করি। পঙ্কজের সাথেও আমার ওই বাড়ি দেখা হয়েছিল। বারে? হ্যাঁ। বারে তুমি কি করো? অর্কেস্ট্রায় পারফর্ম করি। ফিল্মি গানে ডান্স করি আন্টি। কিছু বলবে না পঙ্কজ? বাস, আজকের পরে আমরা দেখা করব না। তুমি কেন কাঁদছো কাজল? সমস্যাটা তো আমার হয়েছে। আমার বাবা মার চোখে আমাকেই ছোট করে দিয়েছো। কত বড় শখ দিয়েছো ওদেরকে। পঙ্কজ, আমি যা করেছি সেটা আমার শেষ চেষ্টা ছিল। শুধু ভালোবাসা দিয়ে, সততা দিয়ে একটা নতুন জীবন শুরু করার। পঙ্কজ, তোমাকে ছাড়া, তোমার সঙ্গ ছাড়া আমার কি আর আছে? আছে নয় কাজল, ছিল। কারণ আমি এখন এই সম্পর্ক থেকে বেরোচ্ছি কাজল। কারণ আমি তো তোমাকে অপশন দিয়েছিলাম না, মুম্বাইতে থাকো স্ত্রীর মতো, মন্দিরে গিয়ে হয়তো তোমার সঙ্গে বিয়েও করতাম কাজল। আমি হয়তো পুনাতে আর বিয়ে করতাম না। শুধু তুমি পুনায় আসতে না, আমি মুম্বাইতে তোমার কাছে যেতাম। আর কাল কে দেখেছে ভাই? হয়তো কাল আমার বাবা মা তোমাকে মেনে নিত, কিন্তু না, তুমি সেই ভবিষ্যৎকে খুন করে দিয়েছো কাজল। আজকের পরে তুমি আর কখনো আমাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করো না, আমিও করব না। বাই। এটা 1 মাস আগের কথা স্যার। সেদিনের পর আমি কাজলের সাথে কখনো দেখা করিনি। ও আমি অল টাইম ফোন করতো স্যার, কিন্তু আমি কখনো তুলিনি। 2 দিন আগে সন্ধেবেলা ও আমাকে ফোন করলে আমি তুলি স্যার। আমি দেখা করতে চাই। কাজল, তুমি কেন বুঝছো না? আমাদের রিলেশনশিপটা শেষ, দি এন্ড। এরপরে কখনো আমায় ফোন করো না কাজল। যখন ফোন করেছিল তখন তুই কোথায় ছিলি? পুনেতে ছিলাম স্যার। আমি তো জানতাম না যে ও মরে গেছে স্যার। আপনারা বলার পর আমি জানলাম স্যার। আমি তো জানতাম না যে ও মরে গেছে স্যার। আপনারা বলার পর আমি জানলাম স্যার। স্যার, যে সেল থেকে পঙ্কজ ফোন রিসিভ করেছে তার টাওয়ার লোকেশন পুনে দেখাচ্ছে। গত 2 দিনে ও মুম্বাইতেও যায়নি, ফুল টাইম এখানেই ছিল। তাহলে কাজলকে খুনটা করলো কে? পঙ্কজ, তুমি যেতে পারো। যদি আবার দরকার পড়ে তোমায় ডেকে পাঠাবো। রানে, তুমি বলছিলে যে কাজলের বড় বোন সোনিয়া কাজলের সাথে কোনো সম্পর্ক রাখে না? কারেক্ট স্যার। ওর দিদি চাইতো না যে ওর বয়ফ্রেন্ড জানুক যে কাজল কি কাজ করে, আর কাজল তোর প্রফেশন লুকোতো না। আমার মা কাজল, আমি প্রুফ করতে পারি, আমি করে দেখাবো। প্লিজ বাবা, যেতে দাও না প্লিজ। কাজল, কোথায় চলে গেলি মা? পঙ্কজের সাথে ব্রেকআপের পর কাজল ডিপ্রেসড ছিল। হ্যাঁ স্যার, সবাই তো তাই বলছে। কাজল তার জীবনটা নিয়ে অখুশি ছিল। 7 বছর আগে মুম্বাইতে এসেছিল, বাবা মার সঙ্গে থাকতো না, ফিল্মি ক্যারিয়ারেও কিছু হলো না। বড় বোন সোনিয়াও দূরে থাকতো। কাছের লোকেরা দূরে সরে যাওয়ায় ও কাউকে ঘেঁচতেও দিত না পাশে। শুধুমাত্র ওই পঙ্কজের সাথে ওর বন্ধুত্ব হয়। কিন্তু মনে হয় না পঙ্কজ এই মার্ডারের সাথে জড়িত। তাহলে কে হতে পারে রানে? কে হতে পারে?
নাকি অন্য কোনো কারণ রয়েছে যার জন্য কাজলকে মরতে হলো? কি করছো তুমি? ছেড়ে দাও। রানে, যতজন লোকের নাম উঠে এসেছে তাদের ফোন রেকর্ডস আর টাওয়ার লোকেশন লোকেট করো। এদের মধ্যেই কেউ একজন হবে। যেই করুক তার একটা কারণ আছে, এমন একটা কারণ যার জন্য কাজলকে মারতে হলো। দু 2005-এ 17 বছরের কাজল যখন জম্মুর নিজের বাড়ি ছেড়ে মুম্বাই পৌঁছয়, তখন তার চোখে ফিল্মি তারকা হওয়ার অনেক স্বপ্ন ছিল। আর 7 বছর পর কাজল একটা ডান্স বারের ডিম লাইটে নেচে পেটের ভাত জোগাড় করছিল। এই 7 বছরে কি এমন ঘটে গিয়েছিল? কেমন ছিল কাজলের সফর? কিভাবে আত্মবিশ্বাসে পরিপূর্ণ এক কিশোরী একজন বিষণ্ণ আর দুঃখী মেয়েতে পরিণত হলো? ঠিক সেই সময় সূর্যরশ্মির মতো একটা প্রেম এলো, যেটা তাকে সুখী জীবনের দারুণ এক স্বপ্ন দেখালো। কিন্তু কাজলের নাচের পেশা তার জীবনের কলঙ্ক হয়ে দাঁড়ালো। বার ডান্সার হওয়ার জন্য তার প্রেমিকের পরিবার তাকে অ্যাকসেপ্ট করেনি। এমনকি তার নিজের দিদি সোনিয়াও তাকে দূরে ঠেলে দিয়েছিল। আর এখন 7 বছর পর তার সম্পূর্ণ হতাশাগ্রস্ত বাবা মা চিন্তায় পড়ে গিয়েছিলেন যে তাদের মেয়ে এত বছর ধরে ডান্স বারে কাজ করছে, অথচ তারা জানতেই পারেননি। আর এখন তার মৃত্যুর খবর তাদের চমকে দিয়েছে। পুলিশের কাছে সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে কাজলের খুনি কে, আর তার উদ্দেশ্যই বা কি ছিল? সে কি এমন কোনো ব্যক্তি ছিল যে কাজলকে নিজের জীবনের কলঙ্ক ভেবে দূরে ঠেলতে চাইছিল, নাকি এমন কেউ ছিল যে নিজেই এমনই স্বপ্ন আর আশা নিয়ে মায়ানগরী মুম্বাইতে এসেছিল? কাল আমরা আপনাদের দেখাবো কাজলের কাহিনীর দ্বিতীয় তথা শেষ ভাগ। আমরা আপনাদের দেখাবো কাজল শর্মার কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। জম্মুর বাসিন্দা কাজল ফিল্ম স্টার হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাই এসেছিল, কিন্তু তার স্বপ্ন ভেঙে গেল। কাজলের স্টার হওয়া হলো না। জম্মু 2005। 17 বছরের মেয়ে কাজল ফিল্মি অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছাড়ে। তার ধৈর্যও আছে, মনের জোর আছে, আর কনফিডেন্স আছে যে ও নিজের লক্ষ্যে ঠিক পৌঁছবে। 2012 এসে মুম্বাইয়ের সেই কনফিডেন্ট কাজল আজ একজন ভেঙে পড়া মহিলা। ওর ভালোবাসা ওকে ছেড়ে গেছে, নিজের দিদি তাকে তাড়িয়ে দিয়েছে। আর তারপর এক রাতে কাজলের ঘর থেকে ভয়ঙ্কর একটা চিৎকার শোনা যায়। স্থানীয় দোকানদার পুলিশকে ইনফর্ম করে। পুলিশ কাজলের লাশ পায়। তাকে গলা টিপে খুন করা হয়েছিল, আর খুনি ঘরের জানলা দিয়ে লাফিয়ে পালিয়ে গিয়েছিল। জানলায় পাওয়া আঙুলের ছাপ জানিয়ে দেয় যে খুনি একজন সুঠামদেহী পুরুষ ছিল। এখন প্রশ্ন ওঠে যে কাজলের এই খুনের পিছনে কারণ কি? জম্মুতে কাজলের মা বাবা ডাবল আঘাত পান। প্রথমত কাজলের মৃত্যু সংবাদ, আর দ্বিতীয়ত তার বার ডান্সার হওয়ার খবর। তাদের মেয়ে তো বাড়ি থেকে ফিল্মি হিরোইন হতে গিয়েছিল, অবশেষে বার ডান্সার কি করে হয়ে গেল? কাজলের বড় দিদি সোনিয়া যে মুম্বাইতে ছিল আর বিপিওতে কাজ করত, সে কেন কাজলের সঙ্গে সমস্ত সম্পর্ক ভেঙে দিয়েছিল? এমন কেন হলো যে কাজলের ভাই সমস্ত কথা জেনেও চুপ করেছিল? নিজের মা বাবার কাছে এসব গোপন কেন করেছিল? পুলিশ ইনভেস্টিগেশন থেকে জানা যায় যে কাজলের বারে আসা একজন রেগুলার কাস্টমার পঙ্কজ গাডগিলের সঙ্গে তার প্রেম হয়েছিল। পঙ্কজ পুনের বিজনেসম্যান ছিল। পুলিশ পঙ্কজের কাছে পৌঁছে যায়। পঙ্কজ পুলিশকে বলে যে ও কাজলকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু কাজল ওর এই শর্তটা মানতে রাজি হয়নি যে তাদের বিয়ে পঙ্কজের মা বাবার কাছে গোপন থাকবে। কাজলের একটা নর্মাল ফ্যামিলি লাইফ দরকার ছিল, ওর শ্বশুর শাশুড়ির ভালোবাসাও প্রয়োজন ছিল। পঙ্কজের শর্ত কাজলকে চিন্তিত করে তোলে। আর এই মেন্টাল কন্ডিশনে ও পুনে যায় আর পঙ্কজের মা বাবার সঙ্গে দেখা করে, আর তাদের সমস্ত সত্যি কথা বলে দেয়। কাজলের এই কাজের জন্য পঙ্কজ খুব রেগে যায়, কারণ ও ওর মা বাবার চোখে ছোট হয়ে গিয়েছিল আর এখনও কাজলের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। ও কাজলের সঙ্গে ব্রেকআপ করে নেয়, আর তারপর কাজল পুরোপুরি ভেঙে পড়ে, ডিপ্রেশনের অন্ধকারের খাদে তলিয়ে যায়। এর 1 মাস পর কাজল খুন হয়। পঙ্কজের সেলফোন লোকেশন এটা প্রমাণ করে যে খুনের সময় পঙ্কজ পুনেতেই ছিল, মুম্বাইতে নয়, যেখানে কাজলকে খুন করা হয়েছিল। তাহলে কাজলকে কে খুন করলো আর কেন? এবার এরপর রানে, যতজন লোকের নাম উঠে এসেছে তাদের ফোন রেকর্ডস আর টাওয়ার লোকেশন লোকেট করো। এদের মধ্যেই কেউ একজন হবে। যেই করুক তার একটা কারণ আছে, এমন একটা কারণ যার জন্য কাজলকে মারতে হলো।
স্যার স্যার কাজলের দিদি সোনিয়া, সোনিয়ার বয়ফ্রেন্ড রাকেশ আর কাজলের ভাই রাহুল, তিনজনের ফোন রেকর্ডস। আর এদের কেউই কাজলের কাছে ওই রাতে ছিল না। হ্যাঁ স্যার। স্যার হতে পারে এই তিনজনের মধ্যেই কেউ খুন করতে চেয়েছিল আর নিজে না করে অন্য কোনো ভাড়া করা লোককে দিয়ে করেছিল। হতেও পারে। রানে একটা টিম তৈরি করো, প্রত্যেকটা ফোন কলকে স্ক্যান করো, আমাদের খোঁজরদের অ্যাক্টিভ করো, আর খোঁজ নাও যে সুপারির কোনো কথা উঠেছিল কিনা। হ্যাঁ স্যার। বাবা, পুলিশ বলল যে কাজল দিদির বডি কাল সকালে পেয়ে যাব। আমার ওকে মুম্বাই আসতে দেওয়াই উচিত হয়নি। আমি কেন ওর জেদের সামনে মাথা নোয়াল? কেন? সোনিয়া, আমি ওকে সাহায্য করতে পারতাম রাকেশ। যদি আমরা একসাথে থাকতাম তাহলে এসব কিছু হতো না। কাম অন সোনিয়া, নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। আমি ওর সাপোর্ট সিস্টেম হতেই পারতাম, ওর অ্যাম্বিশনকে বোঝারও চেষ্টা করতে পারতাম। আচ্ছা, কাজল আছে? আপনি কে? আমি ওর বোন সোনিয়া। ও, এসো ভেতরে এসো। সোনিয়া, তুই আমাকে বলিসনি যে তুই মুম্বাইতে জব পেয়ে গেছিস আর শিফট করছিস সেখানে? কি করে বলবো কাজল? তুই তো বাড়িতে ফোন করা বন্ধই করে দিয়েছিস, নাম্বার চেঞ্জ করে ফেলিস, আর সেটা জানাসও না। মা বাবা কত চিন্তা করে তোকে নিয়ে, জানিস? হচ্ছেটা কি কাজল? তুই এক্স্যাক্টলি কি করছিস? ও দিদি, আমি আসলে এত ব্যস্ত ছিলাম তোর যে কাছে একটা ফোন করার সময় নেই, এসএমএস করার সময় নেই। বাড়িতে সবাই আশা করে বসে থাকে যে তুই আমাদেরকে একটা ফোন করে বলবি যে তুই একটা ভালো সিরিয়ালে বা একটা ফিল্মে চান্স পেয়েছিস। আসলে দিদি আমি ট্রাই করছিলাম। করছিলি মানে এখন আর করছিস না? তাহলে তুই কি করছিস কাজল এখানে সার্ভাইভ করার জন্য? স্যার, খোচররা সকলে অ্যাক্টিভ হয়ে গেছে স্যার। গৌবন্ডি, চিতাকিয়া, মুমরা সকলেই খবর দিচ্ছে নিয়মিত, তবে এখনো পর্যন্ত কোনো সুপারির খবর নেই। ওই পঙ্কজ, যার সাথে কাজল ইনভলভ ছিল, মনে হচ্ছে ওই মার্ডারে ইনভলভ নয়। আর কাজলেরও বন্ধুদের সাথে কোনো রকম শত্রুতা ছিল না। বন্ধুত্ব তো ছিল না স্যার। কারেক্ট। তাহলে কাজল তার প্রবলেম কাদের সাথে শেয়ার করতো? এমন কে হতে পারে যার সাথে কাজলের এতই শত্রুতা যে সে ওকে মেরে ফেললো? রানে, একটা গন্ডগোল লাগছে, হিসেব মিলছে না। একদম ঠিক বলছি স্যার, আমি ওর চেঁচানোর আওয়াজ শুনেছি। আর কোনো আওয়াজ শুনেছিলে? না স্যার, আর কোনো আওয়াজ আমি শুনিনি। কাউকে পালাতে দেখেছেন? না স্যার, এরকম হলে তো আমি আগেই বলতাম আপনাদের। আসলে হয়েছে কি, আমি না খুব ভয় পেয়ে গেছিলাম স্যার। আপনাদের ফোন করেই আমি একটা কোণায় লুকিয়ে বসেছিলাম। আপনারা আসার আগে পর্যন্ত ওই দরজা দিয়ে কাউকে বেরোতে দেখিনি। হ্যাঁ স্যার, ভেতরে চেঁচানোর আওয়াজ কমে যাচ্ছিল, তারপর বন্ধ হয়ে গেল, একদম চুপ। স্যার, এটা কোনো ভাড়াটে করা খুনির কাজ নয়। জানবে কি করে যে এখানে একটা জালনা আছে? খুনটা কোনো চেনাশোনা মানুষ করেছে স্যার। কিন্তু এই চেনা জানা মানুষটাই বাকি। সাহেব, আমি পাশের বাড়িতেই থাকি। কোনো চিৎকার শুনতে পাননি? না, শুনিনি, আমি তো ঘুমোচ্ছিলাম। এই মেয়েটার মৃত্যুর রহস্য এর আশেপাশেই থাকা উচিত। ওর পরিচিতই কেউ। পঙ্কজ গ্যাডগিল। একে তো আমরা রুল আউট করে দিচ্ছি। এটা পঙ্কজেরও কোনো আগের অতীত হতে পারে কাজলের। দেখো রানে, এই মেয়েটা 7 বছর এখানে রয়েছে। ওর বাবা মাকে জানায়ও নি যে ও কোনো অ্যাক্ট্রেস নয়, একজন বার ডান্সার। সত্যিটা জানতো ওর ভাই বোনেরা, কিন্তু তারাও তাদের বাবা মাকে এটা জানায়। হ্যাঁ স্যার, আমার মনে হয় কাজলের ফোন রেকর্ডস আরেকবার চেক করা উচিত। হয়তো কিছু আছে যেটা মিস করছি, এমন কিছু যা রেকর্ডসে আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। রেকর্ডস নিয়ে এসো। এত বড় শহরে তোমার ছোট বোন বিপথে চলে গিয়েছিল আর তুমি এটা বলার প্রয়োজন মনে করলে না? এই শিক্ষায় কে দিয়েছিলাম তোমাদের দুজনকে? না মা, ব্যাপারটা সেরকম নয়।
আমি তো বুঝতেই পারছিলাম না যে কি রে কাজল, তুই তোর বোনকে বলিসনি যে তুই আমাদের সাথে কাজ করিস? তুই কি বলছিস? তুই সোনিয়াকে কিছু বলে দিসনি তো? আরে 1 সপ্তাহ ধরে রোজ জিজ্ঞাসা করছে। আমি ভাবতাম যে কাজলের বোন এত টেনশনে কেন থাকে। তো তুই ওকে বলে দিলি? বলতে হলো, আমি না বললে ওকে অন্য কেউ বলে দিত। আমি ওকে বললাম, দেখ সোনিয়া, এরকম ব্যাপার, কাজল আমাদের সাথে অর্কেস্ট্রাতে ডান্স করে, আর বললাম যে দারুণ নাচ করিস তুই। সোনিয়া, এগুলো আমি নিজে থেকে করিনি, এগুলো আমার সাথে হয়েছে। আমি কাউকে কিছু বলতেও পারতাম না, শুধু এটাই ভাবতাম যে একদিন আমি একটা বড় ব্রেক পাবো আর আমার লাইফ সেট হয়ে যাবে। কিন্তু বিনা জবে মুম্বাইয়ে সার্ভাইভ করাটা ইম্পসিবল হয়ে গেছিল। সবকিছু অতটা সহজ ছিল না যতটা আমি ভাবতাম। তাহলে বোকা বাড়ি ফিরে আসতে পারতিস। কখনো না। যদি বাড়ি ফিরে যেতাম তাহলে সারা জীবন এটাই মনে হতো যে আমি ফেল করে গেছি। আমার যে কোনো মূল্যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিতেই হতো। তো আমি ভাবলাম যে কয়েকটা দিনের জন্য যদি সার্ভাইভ করার জন্য এটা করতে হয় তাহলে এটাই ঠিক। স্বপ্ন, আশা, অ্যাম্বিশন কিছু লোক পূরণ করে, কিছু লোক চেষ্টা করে যায়। হ্যাঁ হ্যাঁ, যা হয়েছে তার জন্য আমি, শুধুমাত্র আমিই দায়ী। আমি অবিনাশের স্বরূপটা জেনে গেছিলাম, কিন্তু আমি তোমায় সত্যিটা বলতে পারতাম না, কারণ তুমি আমায় বিশ্বাসই করতে না। আই এম ভেরি সরি স্যার। স্যার, আর একটা চান্স, আমি এবার খুব ভালো করে করবো স্যার। স্যার, ওয়ান লাস্ট চান্স। আমি ভেবেছিলাম আমার লুকস আছে, আমার ট্যালেন্ট আছে, এগিয়ে যাওয়ার এনার্জি রয়েছে, তাহলে আমি নিশ্চয়ই কাজ পেয়ে যাব। কিন্তু আমার ভাগ্যে শুধুই ছোটখাটো চরিত্র ছিল। রোজ সকাল থেকে রাত পর্যন্ত অডিশন দিতাম, প্রডিউসারের অফিস থেকে ফোন আসার অপেক্ষা করতাম, আর শুধু অপেক্ষাই করতাম। কিছু ওয়ার্কআউট হচ্ছিল না সোনি। রোল ক্যামেরা, রোলিং, অ্যাকশন। শ্রুতি, তোমার প্যারেন্টসদের সাথে দেখা করতে চাই। অভয়, আমি জানি না যে বাবা মা আমাদের বিয়ের জন্য রাজি হবে কিনা। কাজল, কিন্তু ওনারা মেনে নেবেন। কাজল, দেখো অভয়, আই এম রিয়েলি সরি, বাট এখন আমাদের একে অপরকে ভুলে যেতে হবে। কাট। এই যে হিরোইন, পাসিং কে করবে? তুমি আমাকে কখন বললে পাসিং করতে? এবার আমার মাথা খারাপ করিস না, বুঝলি? কখন থেকে ইশারা করছি তোকে, দেখতে পাস না? তোর জন্য কি এবার আমি স্পেশাল রিটেন ইনভিটেশন পাঠাবো যে ম্যাডাম আসুন, এবার পাস করুন? না, আমি সত্যিই দেখিনি। না দেখতে পেলে চোখটা টেস্ট করিয়ে নাও। একটা কাজ তো ঠিকঠাক করতে পারো না, আর কাজ করতে চলে আসো। কি হয়েছে স্যার? কি ভাই মনোজ, কতবার বলেছি তোমাকে এরকম নির্জীব লোককে সেটে পাঠাবে না। একটা জায়গায় বসে বললে ফেভিকলের মতো আটকে যায়। স্যার, নেক্সট টাইম হবে না স্যার, প্লিজ। সরি স্যার। দেখলেন তো আপনার জন্য আমাকে কত কথা শুনতে হচ্ছে। আমি জুনিয়র আর্টিস্টের কাজ করেছি, কি করিনি আমি, কিন্তু সার্ভাইভ করাটা ক্রমশ অসম্ভব হয়ে যাচ্ছিল। কখনো কখনো তো মনে হতো সোজা জম্মু তাবু এক্সপ্রেস ধরে সোজা বাড়ি ফিরে যাই, কিন্তু তারপরেই প্রতিবেশীদের হাসি শুনতাম, আত্মীয়দের কটূক্তি মনে হতো যে কি করতে গেছিল আর লেজ গুটিয়ে বাড়ি ফিরে এসেছে। কিন্তু তুই বার ডান্সার হলি কি করে? একসাথে কাজ করা কিছু মানুষ সাজেস্ট করেছিল, আর আমার মনে হয়েছিল যে ভালো টাকা পাচ্ছি, যদি আমি সার্ভাইভ ঠিক করে করতে পারি তাহলে স্ট্রাগল ভালো করে করতে পারবো, তাহলে কিছুদিনের জন্য করে ফেলি। সোনিয়া, স্ট্রাগল কখনো শেষ হয় না। হ্যাঁ, কিন্তু যা যা স্বপ্ন ছিল, আশা ছিল, সময়ের সাথে সব হারিয়ে গেছে। এখন আমি অ্যাক্ট্রেস হতেই চাই না, আমি শুধু মুম্বাইতে সার্ভাইভ করতে চাই। আমি এখনো জানি না যে আমি এরপর কি করব, কিভাবে করব, আমি কিচ্ছু জানি না। কাজল, ফ্র্যাঙ্কলি বলি, এটা আমিও বুঝতে পারছি না যে আমি কি করব, কি বলবো। যদি তুই একবার আমার সঙ্গে কথা বলে নিতিস। কিন্তু আমি তোকে বলে দিলাম তো সোনিয়া, আর এখন যখন তুই এসে গেছিস তো আমি হয়তো অন্য কিছু করতে পারি। 1 মিনিট কাজল, আমি একটা ফ্ল্যাট নিচ্ছি ভাড়াতে। ধরেই নি আমি নিয়েই নিয়েছি। আমি ওখানে থাকবো।
একা। কিন্তু সোনিয়া, এখানে জায়গা আছে। দেখ কাজল, আমি একটা ডিসেন্ট জব করি। আমি চাই না যে আমার অফিস কলিগরা এটা জানতে পারে যে যে আমার বোন একজন বার ডান্সার, আর আমি ওর সাথে থাকি ওর বন্ধু বান্ধবদের সাথে যারা ওর সাথে বারে ডান্স করে। আই এম সরি কাজল। কাজল কেন এরকম ভাবলো যে যে ফিরে আসাটা ওর হার বলে মনে হবে? ও এটা কি করে ভুলে গেল যে আমরা ওর নিজের? যদিও ফিরে আসতো তো তো খুব বেশি কি হতো, আমি ওকে বকতাম, কিন্তু সারা জীবন আমি ওর সাথে থাকতাম, আর ও নতুন করে কিছু শুরু করতে পারতো। স্যার আমি কাজলের সব রেকর্ডস চেক করেছি, বারবার চেক করেছি। তারপর স্যার একটা নাম্বার আছে, যে নাম্বার থেকে বারবার কাজলের ফোনে কল হয়েছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, কাজল এই নাম্বারে কখনো ফোন করেনি। এই দেখুন স্যার, 2224488877। কার নম্বর এটা? কোন এক করমবীরের। কথা হয়েছে তার সাথে? না স্যার, 25 এপ্রিল থেকে এই ফোনটা বন্ধ। 25 এপ্রিলে তো কাজলের মার্ডার হয়েছে। হ্যাঁ স্যার। এই করমবীরের কোনো অ্যাড্রেস? একই পাড়া যেখানে কাজল থাকতো। রানে, গাড়ি বার করো। তোমার নাম করমবীর? আগে না, আমি বিবেক। তাহলে করমবীর কে আর কোথায়? স্যার, করমবীর আমার রুম পার্টনার ছিল। ছিল? হ্যাঁ, গত 5 দিন ধরে বেপাত্তা, বাড়ি ফেরেনি। তার মানে 25 এপ্রিল থেকে গায়েব। তোমাদের পাড়ার কাজল নামে একটা মেয়ের মার্ডার হয়ে গেছে, জানো নিশ্চয়ই? হ্যাঁ স্যার, ঘটনাটা আমি শুনেছি, কিন্তু আমি ওকে চিনতাম না। করমবীর চিনতো ওকে? সেটা বলতে পারবো না, ওর পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করতাম না, আমরা শুধু এই রুমটা শেয়ার করতাম। ও করতো কি? স্যার, ও ইলেকট্রনিক্সের কিছু একটা করতো, আর সারা দেশেও ঘুরে বেড়াতো, মাঝে মধ্যে তো আউট অফ ইন্ডিয়াও যেত। ও এখন কোথায়? আমি জানি না স্যার। স্যার, সব কিছু এখানে আছে, এই পাসপোর্টটাও। 25 তারিখ রাত্রে করমবীর বাড়িতে ছিল? আমি ওকে 25 তারিখ সকালে দেখেছিলাম, তারপরে ও কোথায় গেছে, কি করেছে আমি কিছু জানি না। করমবীরের পার্মানেন্ট অ্যাড্রেস দেখছি জম্মু, আর কাজল নামে মেয়েটাও ওখানেই। ব্যাপারটা আকস্মিক হতে পারে না? ইয়েস ইন্সপেক্টর। কোনো করমবীরকে চেনেন আপনি? করমবীর? করমবীর রায়না, জম্মুতে থাকে। ফোন রেকর্ডস বলছে এই করমবীর আপনার মেয়ের রেগুলার টাচে ছিল। এই করমবীর জম্মুরই ছেলে, আর সেই পাড়াতেই থাকতো যেখানে আপনার মেয়েও থাকতো। আর ও 25 এপ্রিল রাত থেকে নিখোঁজ, মানে আপনার মেয়ের মৃত্যুর রাত থেকে। আমরা তো কোনো করমবীর রায়না বলে কাউকে চিনি না, এই নামটা তো প্রথমবার শুনছি। মুম্বাই আসার আগে আপনার মেয়ে কাজলের কারোর সাথে কোনো অ্যাফেয়ার ছিল? না ইন্সপেক্টর, আমরা তো এসব কোনো ব্যাপারই জানতাম না। যদি আমাদের অজান্তে কিছু হয়ে থাকে তো কিছু বলতে পারবো না। স্যার। হ্যাঁ রানে, বলো। স্যার, জম্মুতে করমবীরের অ্যাড্রেস ট্র্যাকডাউন হয়ে গেছে, ওখানকার পুলিশকে অ্যাক্টিভ করে দিয়েছে। এখান থেকে কিছু পেলে? মুম্বাই একজন ট্রাভেল এজেন্ট আছে, ওই একই পাড়া থেকে অপারেট করে। করমবীরের সব টিকিট ওই কেটে দেয়। তোমার ছেলে কোথায়? স্যার, 1 মাস ধরে আমার ছেলের কোনো খবর নেই, আমরা নিজেরাই খুব চিন্তিত ওর জন্য স্যার। আরে কাজল শর্মাটা কে গো? আমি তো এই নামটা প্রথমবার শুনছি। আচ্ছা। হ্যাঁ, আমার ছেলে 3 বছর ধরে মুম্বাইতে চাকরি করছে, যদি ওর কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার চলতো তাহলে নিশ্চয়ই জানাতো আমাদের। আমাদের ছেলে আমাদের কাছে কোনো কিছুই লুকোতো না স্যার।
হ্যাঁ স্যার, করমবীরের সমস্ত টিকিট তো স্যার আমিই বুক করতাম। ও কি করে? ও ব্রোকার স্যার, কনসালটেন্টও। প্রায়শই দিল্লি, কলকাতা, দুবাই, সিঙ্গাপুর যাতায়াত করে থাকে। তুমি কাজল শর্মাকে চিনতে? হ্যাঁ স্যার, বেচারিকে তো 5 দিন আগে খুন করা হয়েছে না? আচ্ছা, এই যে করমবীর, ও কি কাজলকে চিনতো? স্যার অ্যাকচুয়ালি কাজলও নিজের সমস্ত টিকিট আমাকে দিয়ে বুক করতো, বেশিরভাগ সময় বাসের জন্য। করমবীর আর কাজলের মধ্যে, হ্যাঁ স্যার, এই প্রায় 6 মাস আগে করমবীর কাজলের ব্যাপারে আমার কাছে জানতে চেয়েছিল। তো বল ভাই, এবার কতদিনের জন্য যাচ্ছিস? দুটো ক্লায়েন্টের সাথে মিটিং আছে, তো 1 সপ্তাহ তো সময় লাগবে। বেশ আছিস বল, সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছিস। শোনো ভাই, দিল্লির লাড্ডু খেতে সবাই চায়, কিন্তু যে খায় সে জানে খাওয়ার মজাটা কি। পার্মানেন্ট কোনো জায়গাই নেই। বাই গড ভাই, যদি দুবাই, সিঙ্গাপুরে কোথাও একটা পার্মানেন্ট কাজ পেয়ে যায় না, আমি তো ভাই ইন্ডিয়াকে টাটা গুড বাই করে দেবো। হাই আকাশ। আরে কাজল, আচ্ছা, মান্ডের জন্য শিরিডির 2টো টিকিট চাই। তুমি তো সবসময় 4টে টিকিট বুক করতে, তাই না? এবারে কি প্ল্যান কিছু চেঞ্জ হয়েছে? এরকম কোনো ব্যাপার না, এইবার শুধু আমি আর মনে যাচ্ছি, রচনা আর গৌরী যেতে পারবে না। আমি টিকিট তোমার রুমে পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ। বাই। কে রে মেয়েটা? এই আমাদের পাড়ার মেয়ে, কাজল, কাজল শর্মা। আরে তোদের জম্মুর মেয়ে তো। কি বলছিস ভাই, জম্মুর মেয়ে? হ্যাঁ। করেটা কি? বারে ডান্স করে। ও আমাকে এমনি জিজ্ঞেস করেছিল স্যার। তারপর আমি জানি না ওর সঙ্গে কাজলের দেখা হয়েছিল কিনা। তোমার সঙ্গে করমবীরের লাস্ট কবে দেখা হয়েছিল? 10-11 দিন আগে। ও অস্ট্রেলিয়ায় একটা জব পেয়েছিল, ও ভিসার জন্যও অ্যাপ্লাই করেছিল। ভিসা পেয়েছো? কারণ আমরা যে পাসপোর্টটা ওর বাড়ি থেকে পেয়েছি সেখানে অস্ট্রেলিয়ার ভিসা নেই কিন্তু। আগে না স্যার, ও ভিসা পায়নি, একটা প্রবলেম হয়ে গিয়েছিল। আরে ভাই, ভিসা এইভাবে পাওয়া যায় না। ভাই তুই যেমন তেমন ভাবে একটা জোগাড় কর না ভাই, আমার লটারি লাগার সময় এসেছে। ওখানে একটা পার্টি আছে যে আমাকে কাজ দেবে বলেছে। আমার শুধু এখান থেকে একটা ওয়ার্ক ভিসা চাই। অস্ট্রেলিয়ায় ইমিগ্রেন্ট ভিসা পেতে হলে বিয়েটা করে ফেল। বিবাহিত দম্পতিকে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হয়। আর ইমিগ্রেন্ট ভিসা পাওয়ার মানে হলো সম্পূর্ণ স্বাধীনতা। তারপর যা খুশি কর অস্ট্রেলিয়া গিয়ে, তারপরে তুই ওখানকার সিটিজেনশিপও নিতে পারিস। কিন্তু সবার আগে দরকার বিয়ে। এখন আবার এটা বলিস না যে বিয়ের জন্য মেয়েটাও আমি দেখে দেবো। আমি শুধু টিকিটস আর ভিসা অ্যারেঞ্জ করতে পারি বস। রানী, আমার মনে হচ্ছে যে করমবীর কাজলকে বিয়ে করতে চেয়েছিল। হ্যাঁ স্যার, আর কাজল নিশ্চয়ই রাজি হয়নি, আর তারপরেই খুন করে ওকে রাগের মাথায়। স্যার, জম্মু পুলিশ থেকে ফোন এসেছিল, করমবীরকে পাওয়া যায়নি, আর ওখানে ওর কোনো ক্রিমিনাল রেকর্ডও নেই। মুম্বাই কোনো রেকর্ড? এখানেও ওর কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। যদি কোনো রেকর্ড না থাকে তাহলে ও নামকরা ক্রিমিনাল নয়। মার্ডারের পরপরই ও পালিয়ে যায়, পাসপোর্টও নিয়ে যায়নি, হয়তো ভয় পেয়ে যায়। ও কাজলকে ভালো করেই চিনতো, আগে ওর বাড়িতে গেছে। কাজল দরজা খুলে ওকে বাড়ির একেবারে ভেতরে নিয়ে আসে, আর খুন করার পর ও জানলা দিয়ে পালিয়ে যায়। ও ওর নাম্বারটাকে অফ করে দিয়েছে, কিন্তু এটাও তো হতে পারে যে ও নতুন কোনো সিম কার্ড দিয়ে ওর ফোনটাকে চালাচ্ছে। হতে পারে স্যার, তাহলে মোবাইল ট্র্যাকিংয়ে দিয়ে দিচ্ছি। রিং হচ্ছে স্যার, মোবাইল একই, সিম কার্ড আলাদা। লোকেশন কোথায়? জলন্ধর, পাঞ্জাব। হ্যালো, করমবীর। কি কথা বলছেন? কোথায় তুমি করমবীর? তুই কে বলছিস বে? আরে তোর শ্বশুর, তোর পেছনে জোকের মতো লেগে রয়েছি আমরা। আচ্ছা বলতো, তুই জলন্ধরে কোথায় আছিস? কেটে দিল স্যার। জলন্ধর পুলিশকে অ্যাক্টিভ করো তাড়াতাড়ি, ও পালাতে না পারে। স্যার, লোকটা তো চেক আউট করে গেছে। এই ছিল? হ্যাঁ হ্যাঁ, এই তো করমবীর রায় না। কোনো অ্যাড্রেস দিয়ে গেছে? না না স্যার, অ্যাড্রেস তো কিছু বলে যায়নি। কাজটা ভুল হলো না, ফোন করে ওকে অ্যালার্ট করা ঠিক হয়নি। কিন্তু এই ব্যাপারটা পরিষ্কার যে কাজলের মৃত্যুর ব্যাপারেও জড়িত। এখন এটাই জানতে হবে যে ও কেন এটা করলো। ও খুব বেশি দূর যেতে পারবে না স্যার। আমি জম্মু পুলিশকে রেড অ্যালার্টের জন্য রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি।
মাগো তুই তোর খেয়াল রাখিস, যদি কোনো সমস্যা, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই ফোন করিস মা। কাজলের মৃত্যুর দুঃখ তো আমাদের সারা জীবন থাকবে, কিন্তু ওর থেকেও বড় কষ্ট এটাই যে ও যতদিন বেঁচে ছিল এটাই ভাবতো যে আমরা ওর কষ্টকে বুঝতে পারবো না, ওকে সাহায্য করব না। মা বাবা তো বাচ্চাদের প্রতিটা হৃদস্পন্দন শুনতে পায়, আমাদের কখনো কিছু লুকোস না। করমবীর একজন প্রধান সাসপেক্ট ছিল, আর তাকে এখনো পুলিশ ধরতে পারেনি। পুলিশের থেকে পালানো এটাই প্রমাণ করছিল যে ওই প্রধান অপরাধী। ও কাজলকে কেন খুন করলো এই প্রশ্ন এখন সবার মনে বারবার উঠছিল, কিন্তু এই প্রশ্নের উত্তর শুধু করমবীরই দিতে পারত। এই ইনভেস্টিগেশনের ভাগ্য ভালো ছিল যে করমবীর নিজের সিম কার্ড চেঞ্জ করার সময় নিজের সেলফোন অন করেছিল, যাতে ওর লোকেশন জানা যায়। ও জলন্ধর থেকে জম্মুর উদ্দেশ্যে রওনা হয়েছিল। 456874657647 স্যার, এটা করমবীরের নতুন নাম্বার। ও মোবাইল অন করেছিল, জম্মুতে পৌঁছে গেছে। ও বাড়ি গেছে? না স্যার, ওখানে এখনো পৌঁছয়নি। ও বাড়ি যাবে না রানে, কেননা ও ভালো করেই জানে যে পুলিশ ওখানে ওর অপেক্ষায় থাকবে। কতক্ষণ পালাবে স্যার? ওর পাসপোর্ট আমাদের কাছে, সব জিনিস আমাদের কাছে। এগুলো ছাড়াও কিন্তু অনেকদিন লুকিয়ে থাকতে পারে না। তাহলে আমরা ফোন করব স্যার? না না রানে, এই ভুলটা আমরা দ্বিতীয়বার করব না। এক কাজ করি, আমরা জম্মু যাই। আমাদের ডিপার্টমেন্টের পুরো কোঅপারেশন আপনি পাবেন স্যার। থ্যাংক ইউ অফিসার। ওর নম্বর আছে আমাদের কাছে, এবারও পালাতে পারবে না। হ্যালো। হ্যাঁ, 4568476767। হ্যাঁ হ্যাঁ, ওয়াজিদ হাসান বলছি, গোল্ডেন ট্রেডার্স থেকে। কাকে চাই আপনার? কার সাথে কথা বলতে চান? স্যার, আপনার এই নাম্বারটা লাকি ড্রতে সিলেক্ট হয়েছে। কিন্তু আপনি আমার নম্বরটা পেলেন কোথা থেকে? স্যার, আমাদের একটা টেলিফোন কোম্পানির সাথে টাই আপ আছে। আমরা একটা লাকি ড্র করেছিলাম, আপনার নাম্বার সিলেক্ট হয়েছে। লটারির প্রাইজ প্রাপক আপনি। লটারি জিতেছি আমি? আগে হ্যাঁ, আপনি 25,000 টাকা লটারি জিতেছেন। আপনি আমাদের অফিসে চলে আসুন আপনার সিম কার্ডের কাউন্টারের ফয়েল নিয়ে, আর আপনার চেকটা কালেক্ট করে নিন। কিন্তু আপনাদের অফিসটা কোথায়? নাজ হোটেলে, গোল মার্কেটের সামনে, চৌমাথার কাছে। ঠিক আছে। এই অফারটা আজকে সন্ধ্যে 6টা অবধি থাকবে। আপনি আসুন, আপনার চেকটা তৈরি হয়ে যাবে। ওকে। পুলিশ একটা ফাঁদ তৈরি করলো। এই ফাঁদ করমবীরকে ভুলিয়ে ভালিয়ে নিজেদের দিকে আনার কৌশল ছিল। পুলিশ কখনোই চাইছিল না যে আগের মতো করমবীর এবারেও সতর্ক হয়ে যাক আর নিজের সিম কার্ড বদলে ফেলুক। কিন্তু এই প্ল্যান কি সফল হলো? পুলিশ একটা ফাঁদ তৈরি করলো। এই ফাঁদ করমবীরকে ভুলিয়ে ভালিয়ে নিজেদের দিকে আনার কৌশল ছিল। পুলিশ কখনোই চাইছিল না যে আগের মতো করমবীর এবারেও সতর্ক হয়ে যাক আর নিজের সিম কার্ড বদলে ফেলুক। কিন্তু এই প্ল্যান কি সফল হলো? এটা কি গোল্ডেন ট্রেডার্স? আমার ফোন নাম্বার 4568476767। আমাকে এখান থেকে ফোন করা হয়েছিল লটারির জন্য। ওয়েলকাম করমবীর। লটারি এখানে নয়, মুম্বাই থানায় রয়েছে। দেখ করমবীর, সত্যি সত্যি বল, তুই কাজলকে কেন খুন করলি? না হলে তোর ভাগ্যের সাথে সাথে তোর মাথাটাও খুলে দেব। আমার ওকে পছন্দ হয়েছিল। আমি ওকে অ্যাপ্রোচ করি। এক্সকিউজ মি। হাই। কে তুমি? আমার নাম আসলে করমবীর, করমবীর রায়না। আমি এখানে এই পাড়াতেই থাকি। আমার বাড়ি জম্মুতে। কি করো তুমি? আমি ওর সাথে দেখা করার, কথা বলার একটা সুযোগও ছাড়তাম না। আমি দিন দিন আরো ওর প্রেমে পড়ে যাচ্ছিলাম। খুব ভালো মেয়ে ছিল ও। খুব ভালো মেয়ে, কিন্তু তুই ওকে ভালোবাসতিস না। হাই। দেখো করম, তুমি খুব ভালো ছেলে, কিন্তু 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 কি কাজল? আমি অন্য একজনকে লাইক করি। আমি খুব সিরিয়াস ওর ব্যাপারে, সেই জন্য তুমি প্লিজ আমার ব্যাপারে এইরকম ধারণা রেখো না। আমি অন্য কারোর ব্যাপারে ভাবতেও চাই না। ও এমন একটা লোকের প্রেমে অন্ধ হয়ে গিয়েছিল যে ওকে কোনোদিন বিয়ে করতো না। আমি এই কথাটা পরিষ্কার বুঝতে পারছিলাম।
আমি ওকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু ও কখনো আমাকে বিশ্বাস করতো না। কিন্তু তাতে লাভ কি হতো? ও তোকে ভালোবাসতো না, তোকে বিয়ে করতো না। করম সহজ নয় এটা আমার জন্য। আমি সবকিছু সেট করে দেবো কাজল। আমি তোমাকে সেই সমস্ত খুশি দেবো যা তোমার চাই। কাজল, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমি তোমাকে কতটা ভালোবাসি। আই এম সো সরি করম, আমি একটা সম্পর্কে থেকে দেখেছি, আমি দ্বিতীয়বার এই ভুলটা করতে পারবো না। যদি তুমি আমার সত্যিকারের বন্ধু হও তাহলে প্লিজ আমায় একলা ছেড়ে দাও, আর কষ্ট দিও না আমায়। পঙ্কজ ওর সাথে ফুল ব্রেকআপ করে দিয়েছিল, কিন্তু ও কিছুতেই আমার ভালোবাসাকে একটা চান্স দিতে চাইছিল না। যারা সত্যি ভালোবাসে তারা কখনো তাদের ভালোবাসাকে মারে না। স্যার, আমি ওকে মারতে চাইনি, কিন্তু মেরে ফেললি। তুই কাজলকে কেন মারলি করমবীর? অস্ট্রেলিয়ায় ইমিগ্রেন্ট ভিসা পেতে হলে বিয়েটা করে ফেল। বিবাহিত দম্পতিকে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হয়। আমি মুম্বাইতে অনেক বছর স্ট্রাগল করেছি, রক্ত জল করেছি, আর এত কিছু পরে গিয়ে আমি অস্ট্রেলিয়াতে একটা ভালো জীবন কাটানোর সুযোগ পাচ্ছিলাম। কাজলও মুম্বাইতে প্রচুর স্ট্রাগল করেছিল, আমার থেকে বেশি কষ্ট করেছিল। আমার মনে হয়েছিল যে আমরা দুজন অস্ট্রেলিয়াতে গিয়ে সুখে জীবন কাটাতে পারবো, কিন্তু ও সেই জীবনটা দেখতেই পাচ্ছিল না। আমি যত দেখানোর চেষ্টা করছিলাম ও দেখতেই চাইছিল না। না করম, আমি কোনো কথা বলতে চাই না, আর এখন তো একদমই নয়। শোনো কাজল, আমার কথাটা শোনো। আমরা দুজনে এই শহরে আমাদের স্বপ্নগুলোকে ভেঙে চুরমার হতে দেখেছি। আমরা অস্ট্রেলিয়াতে গিয়ে নতুন স্বপ্ন দেখতে পারবো, ওগুলোকে সফল করতে পারবো। আমার আর কোনো স্বপ্ন নেই করম, আমার ভেতরে যা ছিল সব চুরমার হয়ে গেছে। তুমি কেন বুঝতে চাইছো না? আমার মনে কোনো ফিলিংস বেঁচে নেই আর। সত্যি তো এটাই যে আমি জীবনে ফেল করে গেছি, আর এই সত্যিটা কখনো বদলাতে পারে না। আমার কাছে কোনো উপায় নেই। কাজল, আমি তোমাকে উপায় নয় পথ দেখাচ্ছি। আমি কিচ্ছু দেখতে চাই না, কিচ্ছু বুঝতে চাই না। ব্যাস, আমার ভিতরে সব বাঁধ ভেঙে গেল, মতিভ্রষ্ট হলো, মাথা মন সবকিছু। করো, কি করছো? স্যার, আমি মানছি যে আমি রাগের মাথায় খুব বড় ভুল করে ফেলেছি। আমার মনে ওর জন্য কোনো ঘৃণা ছিল না, আমি ওকে মারতে চাইনি, কিন্তু সেই সময় ওকে হারানোর যন্ত্রণায় আমি ওকে মেরে ফেললাম। আমার এরকম মনে হলো যে আমি যদি ওকে মেরে ফেলি তাহলে আমি ওকে নিজের করে পাবো। কি করছো? বাঁচাও, ছাড়ো আমায়, বাঁচাও। স্যার, আমি ওকে মারতে চাইনি, আমি জানি না ওকে কেন মারলাম। এর স্টেটমেন্টটা নিয়ে সই করিয়ে নাও, কাল কোর্টে পেশ করো ওকে। আমি প্রুফ করতে পারি, আমি করে দেখাবো। প্লিজ বাবা, যেতে দাও না, যেতে দাও না, যেতে দাও না। সোনিয়া, প্লিজ অল্প সময়ের জন্য, খুব ডিপ্রেসড ফিল করছি আমি। বাস, আজকের পরে আমরা দেখা করব না। করমবীর এখন পুলিশ হেফাজতে আছে, আর তার বিরুদ্ধে কাজলকে খুনের চার্জ ফাইল করা হচ্ছে।
আমাদের সকলের নিজের নিজের স্বপ্ন আর আশা থাকে, আমরা সবাই সেটা পূরণ করতে চাই। কিন্তু শুধু কি তাদেরই সাকসেসফুল বলা হয় যাদের স্বপ্ন পূরণ হয়? যদি আমরা একবার কিছু ভেবে নিই আর সেটাকে পূরণ করতে না পারি, তাহলে কি আমরা ফেল করে যাব? চেষ্টা করাটাও কি নিজের কাছে জয় নয়? ধরে নিন আমরা আমাদের টার্গেট পূরণ করতে পারলাম না, কিন্তু সেটা আমরা সবার কাছে লুকোবার চেষ্টা কেন করি? ফেল হওয়া তো কোনো অপরাধ নয়, হতে পারে তার মধ্যেও কোনো শিক্ষা আছে। হয়তো আমাদের পরিশ্রমী কোনো খামতি ছিল, কিন্তু একটানা কোনো চেষ্টায় ব্যর্থ হওয়া কোনো হারের লক্ষণ নয়, অপমান নয়, বরং এটা একটা সংকেত যে হয়তো আমরা ভুল পাহাড়ে উঠছি, হয়তো আমাদের গন্তব্য অন্য কোনো স্থানে। এডুকেশন হোক, কেরিয়ার হোক বা সম্পর্ক হোক, হার কখনো ফাইনাল হয় না। জীবন সর্বদাই নানান সুযোগ দিয়ে থাকে আমাদের, কিন্তু যদি একটা ব্যর্থতার হতাশার পট্টি আমাদের চোখে সবসময় বাধা থাকে, তাহলে সেই সমস্ত সুযোগ, সমস্ত সম্ভাবনা, সমস্ত অপরচুনিটি চোখের আড়ালে চলে যায়। ক্রাইম পেট্রোলের মঞ্চ থেকে আমরা যুব সমাজকে অনুরোধ করছি যে বন্ধুরা, ব্যর্থতার হতাশা নিজের কাছের মানুষদের সঙ্গে শেয়ার করুন, নিজের বন্ধুদের সাথে, নিজের পরিবারের সাথে। হয়তো কিছু লোক বলবে যে দেখেছো, আমি তো আগেই বলেছিলাম, কিন্তু এটা বলার লোকও কম নেই যে কোনো ব্যাপার নয়, তুমি চেষ্টা তো করেছো, এবার অন্য কিছু করার কথা ভাবো, আর আমরা তোমার সাথেই আছি। সেই সঙ্গেই আমরা প্যারেন্টস আর বয়স্কদেরও অনুরোধ করছি যে তারা যেন যুব সমাজের ভাবনাকে গুরুত্ব দেন, তাদের ব্যর্থতার সময় তারা যেন তাদের পাশে থাকেন। আজকের এই কম্পিটিশনের যুগে এর থেকে বড় অবলম্বন কিছু হতে পারে না। একটা কথা আছে যে সাফল্যের সময় অনেককে পাওয়া যায়, কিন্তু ব্যর্থতার সময় পাশে কেউ থাকে না। কিন্তু আসলে তো ব্যর্থতার সময়ই অনেককে প্রয়োজন হয়ে থাকে, তাদের সমর্থনের, তাদের অবলম্বনের, তাদের নিঃশর্ত ভালোবাসার। আর এখন একটা বিষয় ক্রিয়েটিভ ফিল্ডের ব্যাপারে, সেটা অভিনয় হোক, গান বা মডেলিং। হাজার হাজার ছেলে মেয়ে রোজ মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করে নেক্সট সুপারস্টার হওয়ার স্বপ্ন নিয়ে। আমরা তাদের সবাইকে অল দ্য বেস্ট বলছি, কিন্তু আমরা এটাও বলবো যে যখনই স্ট্রাগলের সময় আপনাদের মনের মধ্যে এই কথাটা আসবে যে এই ফিল্ড আমাদের জন্য নয়, তখন সেই ফিলিংকে নিজেদের হার ভাববেন না, বরং সেটা হলো জীবনের সংকেত বার্তা যে সময় হয়েছে এটা জানার যে আমাদের আসল কলিং, আমাদের আসল প্রতিভাটা কি। বুদ্ধিমানের কাজ হবে যে আমরা সেটাই করব যা আমরা পারব, সেটা হবার চেষ্টা যেন না করি যা আমাদের জন্য নয়। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দস্তাকের অন্য একটা এপিসোডে।